গল্পের শুরু হয় মেক্সিকোতে, যেখানে মিগুয়েল নামের একটা ছোট ছেলে তার মা রোজার সঙ্গে জীবন কাটাচ্ছিল। একদিন দুপুরে যখন রোজা তার ছোট ঘরে রান্না করছিল, তখন হঠাৎ তার ভাই কার্লোসের ফোন আসে। ভীত অবস্থায় কার্লোস তাকে জানায় যে একটা শক্তিশালী মাফিয়া গ্রুপ তার পেছনে লেগে আছে, কারণ সে তাদের অনেক টাকা চুরি করেছে। পুরোপুরি ভয়ে এবং অসহায় হয়ে সে রোজার কাছে অনুরোধ করে যে সে যেন সেই টাকা খুঁজে বের করে যেগুলো সে রোজার জন্য লুকিয়ে রেখেছিল। সে বলে দেরি হয়ে যাওয়ার আগেই রোজা যেন মেক্সিকো ছেড়ে চলে যায়। কিন্তু ফোন কেটে যাওয়ার কিছুক্ষণ পরেই কার্টেলের লোকেরা কার্লোসকে ধরে ফেলে। তাদের নেতা মুরিসিও কার্লোসের ফোন চেক করে এবং রিসেন্ট কন্ট্যাক্টের মধ্যে রোজার নাম দেখতে পায়। তার বোঝার জন্য এতটুকুই যথেষ্ট ছিল যে রোজা নিশ্চয়ই কিছু একটা জানে। কোনো দয়া বা দ্বিধা ছাড়াই সে কার্লোসকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে বর্ডারের ওপারে অ্যারিজোনাতে জিম নামের একজন রিটায়ার্ড মেরিন তার শুকনো জমিতে কাজ করে দিন কাটাচ্ছিল। সে নিজের প্রপার্টির ওপর সবসময় সতর্ক নজর রাখত, আর যখনই কাউকে বর্ডার পার হতে দেখত সঙ্গে সঙ্গে বর্ডার পেট্রোলকে খবর দিয়ে দিত। একদিন নিজের পশুদের দেখাশোনা করার সময় জিমের চোখ পড়ে মরুভূমির মধ্যে চুপি চুপি ঢুকে পড়া কিছু মানুষের একটা ছোট গ্রুপের ওপরে। সে সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কে রিপোর্ট করে দেয়। নিজের ভেতরের কিউরিয়াসিটির কারণে সে দূর থেকে তাদের ফলো করতে শুরু করে। সেখানে গিয়ে সে জানতে পারে যে তারা একজন মানুষকে পেছনে ফেলে গেছে, যার পা ভয়ঙ্করভাবে আহত ছিল। বাকি লোকেরা তাকে সঙ্গে করে নিয়ে যেতে পারছিল না, তাই তারা তাকে সেখানে মরার জন্য ফেলে রেখে যায়। জিম তার রেডিওতে সেই লোকটির লোকেশন বর্ডার পেট্রোলকে জানিয়ে দেয়। সে রেডিওতে বলে, আমি হ্যান্ডসাম বলছি, একজন ডাক্তারকে পাঠিয়ে দাও, এখানে একজন আহত মানুষ পড়ে আছে, ওভার। এটা বলেই চুপচাপ সে নিজের বাড়িতে ফিরে আসে। একজন ব্যাংক এজেন্ট এসে তাকে মনে করিয়ে দেয় যে তার ঋণের পেমেন্ট এখনও বাকি আছে, কারণ সে গত 6 মাস ধরে একটাও ইনস্টলমেন্ট দেয়নি। আসলে নিজের ওয়াইফের দীর্ঘ অসুস্থতার চিকিৎসায় জিম তার সমস্ত সঞ্চয় হারিয়ে ফেলেছিল এবং সে ভয়ঙ্করভাবে ঋণের মধ্যে ডুবে গিয়েছিল। এখন ব্যাংকের লোকেরা তাকে হুমকি দেয় যে সে যদি টাকা জোগাড় করতে না পারে তাহলে তারা তার বাড়ি জব্দ করে নেবে। জিম তাদের কাছে আরও কিছু সময় চায় এবং তাদের বোঝানোর চেষ্টা করে যে তার শুধু আবার নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা সুযোগের দরকার। শেষে ব্যাংকের লোকেরা তাকে জানায় যে টাকা জোগাড় করার জন্য তার কাছে মাত্র 90 দিন সময় আছে, না হলে তারা এসে তার বাড়ি নিয়ে যাবে। কিছুদিন পরে জিম নিজের জন্য কাজ খুঁজতে বের হয়, কিন্তু এমপ্লয়মেন্ট অফিসের লোকেরা তাকে পরিষ্কার বলে দেয় যে তার বয়স অনুযায়ী সেখানে তার জন্য কোনো কাজ নেই, হয়তো আগামী মাসে তার জন্য যোগ্য কোনো একটা কাজ খুঁজে দিতে পারবে। হাল না ছেড়ে জিম তার বেঁচে থাকা গরুগুলো বিক্রি করার আশায় গাড়ি চালিয়ে স্থানীয় একটা গবাদি পশু ক্রেতার কাছে যায়, কিন্তু সেখানে যে দাম তাকে দেওয়া হয় সেটা ছিল খুবই কম, যার দ্বারা তার ঋণের সামান্য অংশ পরিশোধ করা হতো না। সবকিছু বিক্রি করে দেওয়ার পরও তার সমস্যার কোনো সমাধান হয় না। পুরোপুরি ক্লান্ত এবং হতাশ হয়ে জিম তার দীর্ঘ দিনটি কাছের একটা বারে শেষ করে। তার আশা ছিল হয়তো 1-2টা ড্রিঙ্ক নিলে তার মাথার ওপর থাকা চাপ কিছুটা কমবে। সেই সময় বারটেন্ডার তার ক্লান্ত এবং চিন্তিত মুখ দেখে চিন্তায় পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে জিমের সৎ মেয়ে সারাকে কল করে। সারা বর্ডার পেট্রোলে কাজ করত। সারা দ্রুত সেখানে পৌঁছে যায় এবং জিমের পাশে বসে তার সাথে কথা বলে। শেষ পর্যন্ত জিম স্বীকার করে যে সে ঋণের বোঝার নিচে পুরোপুরি চাপা পড়ে গেছে এবং এখন তার নিজের বাড়ি হারানোর মতো অবস্থা তৈরি হয়েছে। এরপর রাত যত বাড়তে থাকে জিম আরেকটি ড্রিঙ্ক অর্ডার করে, কিন্তু সারা তাকে থামিয়ে দেয় এবং নিজেই গাড়ি চালিয়ে তাকে নিরাপদে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এদিকে রোজা এবং মিগুয়েল গ্রামের রাস্তা দিয়ে একটানা পালিয়ে যাচ্ছিল। পরের দিন ইউএস মেক্সিকো বর্ডারের কাছে তারা একটা লম্বা স্টিলের বেড়ার মাঝখানে একটা ছোট রাস্তা খুঁজে পায়। যেই মুহূর্তে মাফিয়া গ্রুপ তাদের একদম কাছে চলে আসে, তারা সেই রাস্তা দিয়ে চুপচাপ বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই কাকতালীয়ভাবে জিম কাছেই ছিল এবং তার চোখ পড়ে যায় সেই বেড়ার মাঝখান দিয়ে যাওয়া মা ছেলের ওপরে। পুরোপুরি আতঙ্কিত অবস্থায় রোজা তার সামনে হাত জোড় করে অনুরোধ করে যে সে যেন তাদের সম্পর্কে রিপোর্ট না করে। জিম কিছুটা বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু সতর্ক থেকে সে রোজাকে বলে বর্ডার পেট্রোলের সাহায্য চাইতে এবং তাদের লোকেশন জানাতে নিজের ফোন দিয়ে সে কল করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই মরিসিওয়ের নেতৃত্বে কয়েকজন অস্ত্রধারী গুন্ডা সেখানে এসে দাঁড়ায়। তারা জিমকে হুমকি দিয়ে সেই দুজনকে তাদের হাতে তুলে দিতে বলে। বিপদ বুঝতে পেরে জিম সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় যে সে ওই দুইজনের জীবন বাঁচাবে। দেখতে দেখতেই সেখানে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু হয়ে যায় এবং জিম খুব দ্রুত নিজের নিশানা ঠিক করে হামলাকারীদের একজনকে গুলি করে ফেলে দেয়। এরপর সে রোজা এবং মিগুয়েলকে নিজের ট্রাকে করে তুলে নিয়ে সেখান থেকে দ্রুত চলে যেতে থাকে। অন্যদিকে মরিসিও এবং তার লোকেরা মরুভূমির মধ্যে তাদের পিছু নিতে শুরু করে। এই সময় কোনোভাবে মরিসিও জিমের ট্রাকের উপরে উঠে পড়তে সক্ষম হয়, কিন্তু সে ট্রাকের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই জিম তাকে সমস্ত শক্তি দিয়ে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। যখন মরিসিও জানতে পারে যে জিম যাকে গুলি করেছিল সে আর কেউ নয় বরং তার নিজের ভাই, তখন তার রাগ আকাশ ছুঁয়ে যায়। এখন এই মিশন শুধু চুরি হওয়া টাকা ফেরত পাওয়ার বিষয় না, বরং শত্রুতা পুরোপুরি ব্যক্তিগত হয়ে গিয়েছে। এখন মরিসিওর উদ্দেশ্য শুধু মিগুয়েলকে খুঁজে বের করা নয়, বরং নিজের ভাইয়ের মৃত্যুর নির্মম প্রতিশোধ নেওয়াও। সেখান থেকে পালানোর সময় জিম খেয়াল করে যে গুলিবর্ষণের সময় একটা গুলি রোজার গায়ে লেগেছে। সে ভয়ঙ্করভাবে আহত, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং তার কণ্ঠস্বরও দুর্বল হয়ে গিয়েছে। নিজের বাকি থাকা শেষ শক্তি জড়ো করে সে জিমের হাতে ভাঁজ করা একটা ছোট কাগজে শিকাগোর একটা অ্যাড্রেস তুলে দেয়।
সে জানায় এই অ্যাড্রেস তার আত্মীয়দের। রোজা কাঁদতে কাঁদতে জিমের কাছে অনুরোধ করে যে সে যেন মিগুয়েলকে সেখানে পৌঁছে দেয়। সাথে সে সতর্ক করে দেয় যে যদি মাফিয়ারা মিগুয়েলকে খুঁজে পায় তাহলে তারা তাকে মেরে ফেলবে। এই কথা বলার কিছুক্ষণ পরে সে চিরদিনের জন্য নিজের চোখ বন্ধ করে ফেলে। এর কিছুক্ষণ পরে পুলিশ এবং প্যারামেডিক্সের একটা টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। যখন সারা পুরো ঘটনার কথা জানতে পারে সে জিমকে জানায় যে মিগুয়েল আজকের রাতটা স্টেশনেই থাকবে এবং পরের দিন তাকে ফোর্সড কেয়ারে পাঠিয়ে দেওয়া হবে। পরের দিন সকালে বর্ডার চেকপয়েন্টের কাছে দাঁড়িয়ে থাকা নিজের ট্রাকের ভেতরে জিমের ঘুম ভাঙে। সেখানে তার কুকুর জ্যাকসন তার পাশে ঘুমিয়েছিল। তখনই তার চোখ পড়ে কাছেই দাঁড়িয়ে থাকা একটা পরিচিত গাড়ির ওপরে, ঠিক সেই একই গাড়ি যেটা মাফিয়ার গ্রুপের লোকেরা আগের দিন তাকে ফলো করার জন্য ব্যবহার করেছিল। নিজের ট্রাকের ভেতরে জিম একটা ব্যাগ খুঁজে পায় যেটা রোজা ফেলে গিয়েছিল। আর যখন সে সেটা খুলে দেখে তখন সেটা পুরোপুরি টাকা দিয়ে ভর্তি ছিল। যেই মুহূর্তে সে সেই রক্তে ভেজা কাপড়টি দেখে, রোজার শেষ মুহূর্তে তার মৃত্যুদায়ক কষ্টের দৃশ্যগুলো জিমের চোখের সামনে দ্রুত ভেসে উঠতে থাকে। রোজার শেষ অনুরোধের কথা মনে করে সে নিজের সঙ্গে নিজে কথা বলতে শুরু করে এবং ট্রাকের ইঞ্জিন স্টার্ট করে মিগুয়েলকে আবার খুঁজতে বেরিয়ে পড়ে। জিম দ্রুত মিগুয়েলের খোঁজ নিতে বর্ডার স্টেশনে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর একজন অফিসার তাকে জানায় যে মিগুয়েলকে মেক্সিকোতে থাকা তার জীবিত আত্মীয়দের কাছে তুলে দেওয়া হবে। কিন্তু জিমের মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। জানালা দিয়ে বাইরে তাকাতে সে বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে সঙ্গে সঙ্গে চিনে ফেলে। নিজেকে শান্ত রেখে সে অফিসারের কাছে মিগুয়েলের সঙ্গে একান্তে কথা বলার জন্য কয়েক মিনিট সময় চায়। অফিসারও রাজি হয়ে যায় এবং তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। ঘরে ঢুকেই জিম কোনো সময় নষ্ট না করে দ্রুত নিজের পরিকল্পনা মতো কাজ করতে শুরু করে। সে চুপি চুপি মিগুয়েলকে হলওয়ের একটা সাইড ডোরের মাধ্যমে বাইরে নিয়ে যায় যাতে সে কারো চোখে না পড়ে। অন্যদিকে পার্কিং লটে মুরিসিও একদম শান্তভাবে দাঁড়িয়েছিল। সে নিজের চোখের সামনে দিয়ে জিমকে সেই বাচ্চাটিকে তার ট্রাকে তুলে নিয়ে যেতে দেখে। আর সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে আমেরিকার বর্ডার পার করবে এবং তাদের খুঁজে বের করে দুজনেকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। এদিকে আবার অ্যারিজোনাতে ফিরে এসে জিম কিছু সময়ের জন্য নিজের বাড়িতে থামে। সে নিজের কিছু কাপড়, অস্ত্র এবং বাকি থাকা সামান্য টাকা জড়ো করে বের হওয়ার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু যখন সে নিজের গাড়িতে ফিরে আসে তখন সে জানতে পারে যে মিগুয়েল সেখান থেকে পালিয়ে গিয়েছে। এদিকে মরিসিও এবং তার লোকেরা অবৈধভাবে বর্ডার পার হওয়া শুরু করেছে। তাদের দেখতে পাওয়া বর্ডার অফিসার কিছুটা দ্বিধায় পড়ে যায়, কারণ সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এরা বিপজ্জনক মাফিয়া গ্রুপের লোক। নিজের জীবনের ভয়ে সেই অফিসার কোনো বাধা না দিয়ে তাদের সামনে এগিয়ে যেতে দেয়। তবে জিম মিগুয়েলকে বাড়ি থেকে কিছুটা দূরে খুঁজে পায়। সে তাকে কঠোরভাবে সতর্ক করে দেয় যে ওই লোকগুলো যদি তাকে ধরে ফেলে তাহলে তারা তাকে নির্মমভাবে মেরে ফেলবে। এই কথাগুলো মিগুয়েল বুঝতে পারে এবং এরপর তারা দুজন একসাথে শিকাগোর দিকে রওনা হয়। গাড়ি চালানোর সময় জিম মিগুয়েলকে বলে যে সে তাকে শিকাগো নিয়ে যাচ্ছে, কিন্তু ছেলেটা একদম চুপচাপ বসে থাকে। জিম মনে করে হয়তো মিগুয়েল তার ভাষা বুঝতে পারছে না। কিন্তু ঠিক তখনই আমেরিকাতে ঢোকার পর মুরিসিও সরাসরি গাড়ি চালিয়ে জিমের বাড়িতে পৌঁছে যায়। সে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং একে একে সব রুম খুঁজতে থাকে। শেষ পর্যন্ত সে কিছু ক্রেডিট কার্ড রিসিপ্ট এবং পুরনো একটা মেরিন কর্পস ব্যাচ খুঁজে পায়। এগুলো পাওয়ার পরে তার সামনে সবকিছু পরিষ্কার হয়ে যায়। জিম কোনো সাধারণ মানুষ ছিল না, বরং সে একজন প্রশিক্ষিত মেরিন ছিল। আর এই কারণে সে এখন মরিসিওর জন্য আরও বেশি বিপজ্জনক শত্রু হয়ে দাঁড়ায়। মরিসিও সেই ব্যাচটি পকেটে রেখে তার লোকদের বাড়িতে আগুন লাগানোর নির্দেশ দেয়। কিছুক্ষণের মধ্যে পুরো প্রপার্টিতে আগুনে পড়ে ছাই হয়ে যায়। রাস্তায় জিম গাড়িতে তেল ভরার জন্য একটা গ্যাস স্টেশনে থামে এবং শিকাগো যাওয়ার রাস্তা খোঁজার জন্য একটা পেপার ম্যাপ কেনে। এদিকে সেই ক্রেডিট কার্ড রিসিপ্ট ব্যবহার করে মরিসিও তাদের সেই মাফিয়া গ্রুপের মেম্বারদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে, যারা আগে থেকেই আমেরিকার ভিতরে কাজ করছিল। কিছুক্ষণ পরে জিম সারাকে কল করে। সেখানে সে জানতে পারে যে মাফিয়ার লোকেরা তার পুরো বাড়ি ধ্বংস করে দিয়েছে। রাগের মাথায় জিম গাড়ির মধ্যে জোরে জোরে তর্ক করতে শুরু করে। তখন হঠাৎ মিগুয়েল ধীর গলায় ইংলিশে উত্তর দেয়। এতে জিম পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে ছেলেটি শুরু থেকে তার সব কথা বুঝতে পারছিল। মিগুয়েল রাগ করে স্বীকার করে যে সে তাদের সঙ্গে থাকতে চায় না। তখন জিম তাকে বোঝায় যে সে তার জন্য যেটা করছে সেটাই সবচেয়ে ভালো। আর সে জানায় যে তারা তার পরিবারের কাছে শিকাগো যাচ্ছে। তবে গ্যাস স্টেশনে জিম যে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেছিল তার মাধ্যমে তার লোকেশন প্রকাশ হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই মরিসিও সেই সিগন্যাল পেয়ে যায় এবং নিজের লোকদের নিয়ে দ্রুত সেখানে পৌঁছে যায়। সেখানে পৌঁছে মরিসিও খুব শান্তভাবে ভেতরে যায় এবং ক্যাশিয়ারকে জিম সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে। যখন সেই মহিলা তাকে সাহায্য করতে অস্বীকার করে এবং বলে যে সে কিছুই জানে না, তখন মরিসিও নিজের পিস্তল বের করে। সেখান থেকে বের হওয়ার আগে সে সেই মহিলাকে গুলি করে হত্যা করে। এরপর গ্যাস স্টেশনে সিকিউরিটি ফুটেজ দেখে মরিসিও জানতে পারে যে জিম পূর্ব দিকে যাচ্ছে। অন্যদিকে কিছু দূর যাওয়ার পরে জিমের ট্রাক নষ্ট হয়ে যায় এবং সে সেটাকে কাছের একটা গ্যারেজে নিয়ে যায়। কিন্তু মেকানিক জানায় যে তাদের দোকান আজকের জন্য বন্ধ হয়ে গেছে, তাদের এখন যাওয়ার মতো আর কোনো জায়গা ছিল না।
তাই জিম মিগুয়েলকে কাছের একটা ছোট হোটেলে নিয়ে যায়। সেখানে প্রথমবারের মতো তারা দুইজন খোলাখুলি একে অপরের সঙ্গে কথা বলে। তারা ঠিকভাবে নিজেদের পরিচয় দেয়। এরপর জিম মিগুয়েলকে জিজ্ঞাসা করে যে ওই লোকগুলো কেন তাদের পেছনে লেগে আছে। মিগুয়েল দুঃখভরা কণ্ঠে জানায় যে তার মামা মাফিয়ার লোকদের সঙ্গে বড় একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিল, আর এখন তার কারণেই তারা শিকার হচ্ছে। আর যখন জিম তার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন মিগুয়েল ধীরে উত্তর দিয়ে বলে যে তার জন্মের আগেই তার বাবা মারা গিয়েছিল। এটা জানতে পেরে জিমের খুব খারাপ লাগে। সেই রাতে বাধ্য হয়ে তারা দুজনেই জিমের ট্রাকের ভেতরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জিম ঘুম ভাঙার পরে সে দেখে যে মিগুয়েল আর জ্যাকসন দুজনেই নেই। এক মুহূর্তের জন্য তার ভেতরের ভয় ঢুকে পড়ে, কিন্তু ঠিক তখনই দেখে যে তারা দুজন ফিরে আসছে। মিগুয়েল কাছের একটা দোকান থেকে তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে জিম নিজের ট্রাক ঠিক করায় এবং আবার তারা তাদের যাত্রা শুরু করে। এদিকে জিম যেহেতু কার রিপেয়ারের জন্য নিজের কার্ড ব্যবহার করেছিল, তাই মরিসিও এবং তার লোকেরা আবারও তার বর্তমান লোকেশনে সিগন্যাল পেয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে সেই দিকে রওনা হয় যেদিকে জিম যাচ্ছে। জিম তার ছোটবেলার সেই যাত্রার কথা বলে যখন সে শিকাগো গিয়েছিল, কিন্তু তাদের এই শান্ত মুহূর্ত ভেঙে যায় যখন পেছন থেকে একটা পুলিশের গাড়ি তার লাইট জ্বালিয়ে আসে এবং তাদের গাড়ি পাশে থামানোর ইশারা করে। একজন পুলিশ অফিসার তাদের কাছে এসে জিমের আইডি চায়। জিম একদম শান্ত থেকে তাদের জানায় যে তার কাছে একটা লিগালি রেজিস্টার্ড পিস্তল আছে এবং সেটার প্রমাণ করার জন্য সে পেপারও দেখাতে পারে। তবে অফিসারের আচরণ কিছুটা সন্দেহজনক মনে হচ্ছিল। সে জিমের পিস্তল নিয়ে নেয় এবং বলে যে গাড়িতে বসে থাকা শিশুটিকে কিছু প্রশ্ন করতে হবে। তখন জিম ভেতর থেকে কিছুটা চিন্তিত হয়ে পড়লেও তার কথা মেনে নেয়। সে অফিসারের পেছনে পেছনে তার পেট্রোল কারের দিকে যেতে থাকে। ভেতরে বসার পর জিম লক্ষ্য করে যে সেই অফিসার খুব নিচু গলায় কার সঙ্গে যেন ফোনে কথা বলছে, যাতে তার আওয়াজ বাইরে না যায়। জিম সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে সেই লোকটা ইচ্ছে করেই সময় নষ্ট করছে এবং হয়তো মাফিয়ার লোকদের কাছে তাদের লোকেশন পাঠাচ্ছে। সে সরাসরি সেই অফিসারকে জিজ্ঞাসা করে যে নিজের ইউনিফর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য সে কত টাকা নিয়েছে। এটা শুনে অফিসার রেগে গিয়ে যেই নিজের পিস্তল বের করতে যায়, তখন জ্যাকসন তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর জিম পাল্টা আক্রমণ করে কোনো দ্বিধা ছাড়াই তাকে জোরে একটা ঘুষি মারে এবং সেই অফিসার অজ্ঞান হয়ে যায়। এরপর জিম দ্রুত নিজের ট্রাকে ফিরে আসে এবং মাফিয়ার লোকেরা সেখানে পৌঁছানোর আগে গাড়িতে করে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে মরিসিও এবং তার লোকেরা সেই জায়গায় পৌঁছায়। সেখানে তারা সেই পুলিশ অফিসারকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। মরিসিও রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে জিম কোথায় গেছে, কিন্তু সেই অফিসার কোনো উত্তর দিতে পারে না। বিরক্ত হয়ে মরিসিও নিজের পিস্তল বের করে এবং নির্মমভাবে তাকে সেখানে গুলি করে হত্যা করে। এরপর আশেপাশে খোঁজার সময় সে জিমের রোডম্যাপ খুঁজে পায় এবং সঙ্গে সঙ্গে সেটা নিজের কাছে রেখে দেয়। এদিকে জিম এবং মিগুয়েল কিছুটা দূর থেকে তাদের ঘটনাটা চুপচাপ দেখছিল। এরপর জিম একটা গান শপে থামে এবং একটা শটগান কিনে নেয়। তারপর সে সারাকে কল করে এবং জানতে পারে যে যাকে সে গুলি করেছিল সে আসলে মরিসিওর নিজেরই ভাই ছিল। তখন সারা তাকে জোর করে বলে যে সে যেন সেই বাচ্চাটিকে নিরাপদে ফিরিয়ে আনে। প্রথমে জিম কিছুটা অনিচ্ছা নিয়ে হলেও সে এতে রাজি হয়ে যায়। এরপর রাত হলে বিশ্রামের জন্য জিম এবং মিগুয়েল ছোট একটা হোটেলে থাকে। সেই সন্ধ্যায় তারা দুজন অনেক কথা বলে এবং একে অপরকে আরো ভালোভাবে বুঝতে শুরু করে। মিগুয়েল জানায় যে শিকাগো পৌঁছানোর পরে সে সবার আগে একটা হটডগ খেতে চায়। এটা শুনে জিম রাজি হয়ে যায় এবং দুজনেই ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পরে জিমের ঘুম ভাঙলে সে জ্যাকসনকে নিয়ে একটু বাইরে বের হয়, কিন্তু ঠান্ডা রাতে পা বাইরে রাখতেই তার চোখ পড়ে সেই ঘুরতে থাকা মরিসিও এবং তার লোকদের ওপরে। তাদের দেখে জিম আবার দ্রুত নিজের রুমে ফিরে আসে। জিম চুপি চুপি মিগুয়েলকে জাগিয়ে তোলে এবং তাদের শত্রুর মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য পুলিশকে একটা মিথ্যা ডাকাতির কল করে দেয়। তারপরে সে মিগুয়েলকে জানালা দিয়ে বাইরে বের হতে সাহায্য করে এবং দুজন অন্ধকারের মধ্যে লুকিয়ে কাছের ঝোপের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পরে মাফিয়ারা সেই হোটেল রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু তারা দেখতে পায় যে ঘরটি সম্পূর্ণ খালি। রাগে পাগল হয়ে মরিসিও রাতের অন্ধকারে চিৎকার করতে থাকে এবং জিমকে খুঁজে বের করার শপথ নেয়। এদিকে জিম মিগুয়েলকে ট্রাকে অপেক্ষা করতে বলে এবং নিজে জ্যাকসনকে নিতে আবার ফিরে যায়, কিন্তু সে ফিরে আসার আগে অনেক দেরি হয়ে যায়। সবসময়ের মতো বিশ্বস্ত জ্যাকসন নিজের মালিককে বাঁচানোর জন্য মরিসিওর সামনে জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে, কিন্তু মরিসিও কোনো দয়া না দেখিয়ে নিজের পিস্তল তুলে নিয়ে তাকে গুলি করে ফেলে। পরের দিন সকালে জিম এবং মিগুয়েল সেই হোটেলের কাছে একটা শান্ত জায়গায় কুকুরটিকে কবর দেয় এবং স্মৃতি হিসেবে সেখানে গাছের ডাল দিয়ে একটা ক্রুজ বানিয়ে রেখে দেয়। কিছুক্ষণ পরে মিগুয়েলের চোখ পড়ে গাড়িতে রাখা টাকার উপরে। সে রাগ করে জিমকে অভিযোগ করে যে জিম শুধু সেই টাকার লোভেই তাকে সাহায্য করছে। জিম এই অভিযোগ অস্বীকার করে, কিন্তু মিগুয়েল রাগ করে সেখান থেকে চলে যায়। তবে কিছুক্ষণ পরে মিগুয়েল আবার সেখানে ফিরে আসে এবং তাদের যাত্রা চালিয়ে যাওয়ার আগে দুজন একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেয়। আর কিছু দূর যাওয়ার পরে তারা একটা ছোট চার্চের কাছে থামে। সেখানে মিগুয়েল বেদির কাছে হাঁটু গেড়ে বসে এবং তার মায়ের জন্য ধীরে ধীরে প্রার্থনা করতে শুরু করে। অন্যদিকে জিম তার পেছনে শান্তভাবে দাঁড়িয়ে থাকে। তখন একজন লোক সেখানে এসে সুন্দর করে জিজ্ঞাসা করে
যে মিগুয়েল কি তার নাতনি কিনা। জিম নরমভাবে তা অস্বীকার করে এবং বলে যে সে মিগুয়েলের মায়ের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তাকে নিরাপদে রাখবে। এরপর জিম সারাকে কল করে পুরো পরিস্থিতি জানায়। সারা তাকে অনুরোধ করে সে যেন মিগুয়েলকে পুলিশের হাতে তুলে দেয়, কারণ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জিম পরিষ্কারভাবে না করে দেয়। সে রোজাকে কথা দিয়েছিল এবং যে কোনো মূল্যে সে সেই কথা রাখতে চায়। সে সারাকে বোঝায় যে সে বাচ্চাটাকে নিরাপদে তার আত্মীয়দের কাছে পৌঁছে দেওয়ার জন্য শিকাগো চলে যাচ্ছে। যখন জিম এবং মিগুয়েল শিকাগোর দিকে এগিয়ে যাচ্ছিল তখন মরিসিও এবং তার লোকেরা তাদের লোকেশন খুঁজে বের করার জন্য প্রতিটি ছোট বড় জিনিস খুঁজে দেখতে থাকে। শেষ পর্যন্ত তারা সেই জিমের পাওয়া ম্যাপটি খুঁজে পায়। সেই ম্যাপে শিকাগোর আশেপাশে একটা লাল চিহ্ন দেওয়া দাগ ছিল। এতে তাদের গন্তব্য সম্পর্কে অনেকটা ধারণা হয়ে যায়। মরিসিও সঙ্গে সঙ্গে শহরে আগে থেকেই থাকা মাফিয়াদের সঙ্গে যোগাযোগ করে যে জিম এবং সেই শিশুটি সেখানে পৌঁছালে যেন তারা পুরোপুরি হামলার জন্য প্রস্তুত থাকে। কিছুক্ষণ পরে মিগুয়েল দেখতে পায় যে জিম তার রাইফেল দিয়ে নিশানা করার অনুশীলন করছে। নিজের কিউরিসিটির কারণে সে জিমের কাছে চলে যায়। তখন জিম তাকে সঠিকভাবে নিশানা করা, গুলি চালানো এবং অস্ত্র খুলে আবার জোড়া লাগানো শেখাতে থাকে। মিগুয়েল তাকে বলে যে বড় হয়ে সে সেই মানুষগুলোকে মেরে ফেলবে যারা তার মাকে হত্যা করেছিল। এটা শুনে জিম তাকে কঠোরভাবে বোঝায় যে কারো জীবন নেওয়ার মধ্যে কোনো মহত্ব বা গর্ববোধ নেই। সে তাকে মনে করিয়ে দেয় যে তার মা নিজের জীবন উৎসর্গ করেছিলেন যাতে সে একটা ভালো জীবন পেতে পারে। রাত হলে জিম এবং মিগুয়েল একটা পুরনো ওভারপাসের নিচে আশ্রয় নেয়। ঠান্ডা থেকে বাঁচার জন্য তারা একটা ছোট আগুন জ্বালায় এবং সেখানে কার্টেলের টাকার বান্ডিলগুলো ফেলে আগুন আরো বাড়িয়ে দেয়। তাদের কাছে এখন সেই টাকার কোনো মূল্য ছিল না, বরং বেঁচে থাকাই ছিল সবচেয়ে বড় জরুরি বিষয়। পরের দিন সকাল নাগাদ তারা অবশেষে শিকাগোর বাইরের এলাকায় পৌঁছে যায়। হাইওয়েতে গাড়ি চালানোর সময় জিমের চোখ পড়ে ওভারপাসের উপর দাঁড়িয়ে থাকা দুজন সন্দেহজনক লোকের উপরে, যারা তাদের উপরে নজর রাখছিল। জিম সঙ্গে সঙ্গেই বিপদ বুঝতে পারে এবং মিগুয়েলকে বাঁচানোর জন্য সে মেইন রোড থেকে গাড়ি ঘুরিয়ে গ্রামের রাস্তায় চলে যায়, যাতে সে শত্রুদের শহর থেকে অনেক দূরে নিয়ে যেতে পারে। তখন মাফিয়ারা গাড়িগুলো দ্রুত তাদের কাছে নিয়ে আসতে শুরু করে এবং একটি গাড়ি একদম তাদের পাশে চলে আসে। তখন জিম খুব দ্রুত গাড়ি ঘুরিয়ে দেয়, যার ফলে অন্য গাড়িটি সরাসরি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কিন্তু তখনই সে বুঝতে পারে যে তার ট্রাকের রেডিয়েটর নষ্ট হয়ে গিয়েছে। সে গাড়ি চালিয়ে যেতে থাকে যতক্ষণ না তার একটা নির্জন এবং খোলা মাঠে পৌঁছে যায়। সেখানে সে এসে গাড়ি থামিয়ে দেয়। এরপর জিম নিজের পুরনো মিলিটারি এক্সপিরিয়েন্স ব্যবহার করে তার রাইফেল নিয়ে একটা শক্ত অবস্থান নেয়। সে নিজের শ্বাস আটকে নিখুঁত নিশানা করে গুলি চালায়। তার গুলি সরাসরি মরিসিওর গাড়ি চালানো লোকটির গায়ে লাগে। এর ফলে গাড়িটি হাওয়ায় ভয়ঙ্করভাবে উল্টে গিয়ে ধ্বংস হয়ে যায়। সেই ভাঙা ধ্বংসাবশেষ থেকে শুধু মরিসিও এবং তার দুই লোক কোনোভাবে বের হতে পারে। তাদের মধ্যে একজন সঙ্গে সঙ্গে জিমের দিকে এলোপাথারি ফায়ার করতে শুরু করে। জিম দ্রুত মিগুয়েলকে টেনে ধরে নিজের কাছে নিয়ে একটা নির্জন ফার্ম হাউসের দিকে দৌড় শুরু করে। তারা দুইজন চুপি চুপি একটা ধুলো জমে থাকা পুরনো শেডের ভেতরে লুকিয়ে পড়ে। সেখানে জিম একটা ভাঙা জানালার পাশে নিজের অবস্থান নেয়। সে আগে থেকেই মিগুয়েলকে বুঝিয়ে দেয় যে যদি তার কিছু হয়ে যায় তাহলে সে যেন সেখান থেকে বের হয়ে যত দ্রুত সম্ভব সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জিমের চোখ পড়ে তাদের দিকে এগিয়ে আসা মাফিয়া গ্রুপের লোকের ওপরে। সে আবার নিজের রাইফেল শক্ত করে ধরে, নিশানা ঠিক করে এবং ট্রিগার চাপতেই সেই লোকটিকে সেখানেই মাটিতে ফেলে দেয়। এখন শুধু দুইজন শত্রু বাকি ছিল। দ্রুত চিন্তা করে জিম মিগুয়েলকে ভেতরে থাকতে বলে এবং বাতাসে গুলি চালাতে বলে, যাতে শত্রুর মনোযোগ অন্যদিকে চলে যায়। তারপর মাঠে গুলির শব্দ ছড়িয়ে পড়তেই জিম চুপি চুপি সেই বিল্ডিং এর অন্য পাশে চলে যায়। তার পরিকল্পনা পুরোপুরি সফল হয়। যে মুহূর্তে দ্বিতীয় লোকটি খোলা জায়গায় বের হয়ে আসে, জিম তার রাইফেল দিয়ে নিখুঁত নিশানা করে তাকে গুলি করে মেরে ফেলে। এখন শেষ শত্রু হিসেবে শুধু তাদের লিডার মরিসিও বেঁচে ছিল। কিছুক্ষণ পরেই মরিসিও দরজা ভেঙে সেই শেডের ভেতরে ঢুকে পড়ে এবং মিগুয়েলকে ধরে তার মাথায় বন্দুক ঠেকিয়ে দেয়। সে জিমকে তার অস্ত্র ফেলে দিতে নির্দেশ দেয়। মরিসিওর দিকে চোখ রেখে জিম ধীরে ধীরে নিজের বন্দুক নিচে রেখে দেয়। তখন মরিসিও সেই বন্দুক মিগুয়েলের কাঁপতে থাকা হাতে তুলে দেয় এবং তাকে ট্রিগার চাপতে জোর করতে থাকে। কিন্তু মিগুয়েলের মনে ছিল জিম তাকে কিভাবে বন্দুক খুলতে শিখিয়েছিল। সে খুব বুদ্ধিমানের মতো মরিসিওর চোখে আড়ালে পিস্তলের ম্যাগাজিন বের করে ফেলে। যখন সে ট্রিগারে চাপ দেয় তখন খালি পিস্তল থেকে শুধু ক্লিক শব্দ বের হয়। কি হয়েছে বুঝতে পেরে মরিসিও দ্রুত পিস্তল বের করে আবার ঠিক করতে চেষ্টা করে, কিন্তু সেই সামান্য ভুলই জিমকে আক্রমণ করার পুরো সুযোগ দিয়ে দেয়। জিম দ্রুত সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং মরিসিওর ওপর হামলা করে। দুজন একে অপরের উপরে প্রাণঘাতী আক্রমণ করতে শুরু করে। ঘুষির পর ঘুষি মারতে মারতে এবং মাটিতে গড়াগড়ি খেতে খেতে তারা ভয়ঙ্কর লড়াইয়ে জড়িয়ে পড়ে। এই ভয়াবহ লড়াইয়ের মাঝে মিগুয়েল বন্দুক তুলে মরিসিওর দিকে নিশানা করে। তখন মরিসিও নিজের জীবন ভিক্ষা না আছে সেই শিশুটিকে গুলি চালানোর জন্য উস্কাতে থাকে। জিম দেখে যে মিগুয়েলের চোখে রাগ আর কষ্ট ভয়ঙ্করভাবে জমে আছে। সে সঙ্গে সঙ্গে এগিয়ে এসে মিগুয়েলকে বোঝায় যে সে যেন এই লোকের কথায় কান না দেয় এবং সারা জীবন কারো মৃত্যুর বোঝা নিজের মাথায় না রাখে। জিম মিগুয়েলের হাত থেকে বন্দুক নিয়ে নেয় এবং একটা গুলি চালায় যা সরাসরি মরিসিওর পেটে লাগে। এরপর সে মিগুয়েলকে বাইরে যাওয়ার ইশারা করে। যখন জিম নিজের অস্ত্র আবার তুলে নেয় তখন রক্তে ভেজা এবং দুর্বল হয়ে পড়া মরিসিও নিজের পকেট থেকে কিছু একটা বের করে। এটি ছিল সেই মেরিন ব্যাজ যেটা সে জিমের বাড়ি থেকে চুরি করেছিল। জিম সেটা আবার নিজের কাছে নিয়ে নেয় এবং মরিসিওকে নিজের শেষ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়।
সে মরিসিওর সামনে দুটো পথ রেখে দেয়, হয় সে জিমের হাতে মারা যাবে অথবা নিজের জীবন নিজেই শেষ করবে। কিন্তু ততক্ষণে মরিসিও তার শেষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এবং সে বন্দুক নিজের দিকেই তাক করে। পরের মুহূর্তেই সেই শান্ত গ্রামের মধ্যে শেষ একটা গুলির শব্দ ভয়ঙ্করভাবে প্রতিধ্বনিত হয়। এরপর পুরো বিপদ কেটে যায়। তাই জিম এবং মিগুয়েল আবার তাদের যাত্রা শুরু করে এবং কিছুক্ষণ পরে তারা সেই ঠিকানায় পৌঁছে যায় যেটা রোজ তার ছোট পেপারে লিখে গিয়েছিল। মিগুয়েল দরজায় নক করে আর দরজা খুলতেই তার সামনে আন্টি এবং দাদি দাঁড়িয়েছিল। সে পিছনে ফিরে জিমকে বিদায় জানানোর আগে জিম চুপচাপ সেখান থেকে চলে গিয়েছিল। নিজের আহত জায়গা ধরে জিম একটা বাসে উঠে পড়ে। সে জানলার পাশের একটা সিট নেয়, গভীরভাবে নিঃশ্বাস ফেলে এবং শান্তভাবে চোখ বন্ধ করে। সেই ভয়ঙ্কর লড়াই, দেওয়া প্রতিশ্রুতি এবং পেছনে ফেলে আসা দীর্ঘ যাত্রা ধীরে ধীরে ঝাপসা হয়ে যেতে থাকে। যখন বাস সামনে এগিয়ে যেতে থাকে, জিম সেই শান্তির সঙ্গে সেখান থেকে চলে যায়। তার শেষ মিশন অবশেষে পুরোপুরি সফল হয়ে যায়। ঠিক এখানেই এই সিনেমাটির সমাপ্তি ঘটে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।